সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত, কেবল কেন্দ্রীয় কমিটি বহাল। চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 জন রিমান্ডে, এখনো পলাতক 1 জন। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি নয়, একমত সব দল। জুলাই সনদের খসড়া বিতরণ কাল। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। আন্দোলনে নেতাকর্মীদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রমাণ রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। রিফাত রশিদ জানান, দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেজন্যই কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি কার্যক্রম স্থগিত করা হলো। শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতাকর্মীর চাঁদাবাজির দায়ে গ্রেপ্তারের ঘটনা এবং বিগত সময়ে নানা সমালোচনার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত বলে জানান রিফাত রশিদ। দায় স্বীকার করে সারা বাংলাদেশের সমস্ত যে এক্সিস্টিং সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা সেটা স্থগিত করে দিয়েছি। এর থেকে বড় কার্যক্রম মুভমেন্ট বাংলাদেশের ইতিহাসে কোনো প্ল্যাটফর্ম বা সংগঠন করেছে কিনা আমরা জানি না। এত বড় একটা স্ট্রাকচারকে কেউ এইভাবে তাদের যে অপকর্মের দায় কোনো একটা স্বীকার করে প্রাথমিকভাবে তাদের কার্যক্রমকে স্থগিত করে দিয়েছে কিনা বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম পিন্টু। নূরে আলম পিন্টু, কিছুক্ষণ আগে এই সংবাদ সম্মেলনটি হয়েছে, তার খানিকটা অংশ আমরা দেখাচ্ছিলাম। এই যে এত স্বল্প সময়ের মধ্যে এত বিতর্ক, তারপরেও কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম বাঁচিয়ে রাখা হচ্ছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটি গঠিত হয় জুলাই মাসের প্রথম সপ্তাহে। কোটা সংস্কারের আন্দোলন শুরু হয় 5 জুন থেকে, এরপরে জুলাইয়ের 1 তারিখ থেকে পুরোদমে আন্দোলন শুরু হয়। তারপরে এই আন্দোলন সমন্বয় করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি গঠিত হয়। এরপরে 16 জুলাই যখন স্বৈরাচার শেখ হাসিনার অনুগত পুলিশ আবু সাঈদ, ওয়াসিম সহ 6 জনকে হত্যা করে গুলি করে, তারপরে এই আন্দোলনটি গণঅভ্যুত্থানের রূপ নেয় এবং মূলত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই সেই সকল রাজনৈতিক দল, মত, সব মানুষ এই আন্দোলনে নামে এই গণঅভ্যুত্থানে অংশ নেয়। সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয় এবং ভারতে পালিয়ে যায় এই স্বৈরাচার। তো তারপর থেকে একটি দাবি উঠছিল যে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি যেহেতু একটি নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম ছিল, এই প্ল্যাটফর্মটিতে সব মতের মানুষ এসে অংশ নিয়ে আন্দোলনটি করেছে। তারপর থেকে একটি আলোচনা ছিল যে এই প্ল্যাটফর্মটি মানে বিলুপ্ত করা, অথবা এই প্ল্যাটফর্মটি মানে অনেক জায়গা থেকেই এবং আন্দোলনে অংশগ্রহণকারী অনেকেই এই দাবি করে আসছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব থাকাদের একটি বড় অংশ পরে যে জাতীয় নাগরিক কমিটি গঠন করে, সেই নাগরিক কমিটি পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি, যেটি বর্তমানে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে, সে নাগরিক পার্টি গঠিত হয়। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি, সেটি আবার সাম্প্রতিক সময় দেওয়া হয়েছিল এবং এই কমিটি দেওয়ার পরে সেই যে জেলা পর্যায়ে যে কমিটিগুলো রয়েছে, জেলা পর্যায়ে অনেকগুলো কমিটি দেওয়া হয়। একটি বিষয় যদি বলতে হয় তাহলে বলা যায় যে অনেক সরকারি দপ্তরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে অনেক সমন্বয়ক পরিচয়ে অনেক জায়গায় নানা ধরনের চাঁদাবাজি, নানা ধরনের অনিয়মের অভিযোগ কিন্তু আসছিল। এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শীর্ষ নেতৃত্বে ছিল তাদের সাথে আমরা যখনই কথা বলতাম, এর আগে এই কমিটি হওয়ার আগে তারা কিন্তু তার আগে কিন্তু আমাদেরকে
জানিয়েছিল এবং তার আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটি এর আগে একবার বিলুপ্ত করা হয়েছিল আন্দোলনের পরেই সেখানে যে কিন্তু কেন্দ্রীয় কমিটি তারপরেও ছিল। তো অপরাধ বা এই যে এই ধরনের বিতর্ক সামলানো যায়নি। আপনি একটু জানাবেন যে এইরকম একটি সংগঠনের মান যাতে ম্লান না হয় সেজন্য কি ধরনের চিন্তা করছেন যারা শুরুর সময়ে ছিলেন সেই সব নেতারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটি থাকবে কি থাকবে না সেটি নিয়ে দুই ধরনের মতামতই আছে। এক ধরনের মতামত ছিল যে এই প্ল্যাটফর্মটি বিলুপ্ত করে দেওয়া হোক, কারণ এই প্ল্যাটফর্মটির মাধ্যমেই এই 16 বছরের যে ফ্যাসিবাদী শাসন এবং স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে এবং এই প্ল্যাটফর্মের নেতৃত্বেই সকল মতের মানুষ সেখানে আন্দোলনে নেমেছিল। আরেকটি মতামত ছিল যে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি থাকুক। তো আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সমন্বয়ক পরিচয় অনেক ভুয়া সমন্বয়ক সেজে সারা দেশে নানা ধরনের অনিয়মের অভিযোগ কিন্তু প্রায় সময় আসছে। সরকারি বিভিন্ন দপ্তরেও এই ধরনের দেখা গেছে যে পরে তদন্ত করে দেখা গেছে যে সেই ব্যক্তির আন্দোলনের সাথে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। এর ভেতরে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল এবং যাদের বিরুদ্ধে প্রমাণ হয়েছে তাদের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি নিয়ে আসলে সবাই খুবই দুঃখ প্রকাশ করছে এবং সবাই যারা এই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা সাধারণ মানুষ যারা আন্দোলনে নেমেছিল তারাও আমরা দেখছি যে খুবই দুঃখ প্রকাশ করছে। যারা বিশ্লেষক রয়েছেন তারাও বলছেন যে এরকম একটি প্ল্যাটফর্মকে ব্যবহার করে কমিটি স্থগিত করলেই কি অপরাধ বা অপরাধ প্রবণতাটি কমে কিনা। ধন্যবাদ আপনাকে। ঐকমত্য কমিশনের বৈঠক শেষে ব্রিফ করছেন সহসভাপতি আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এখানে যে সংসদ সদস্যদের মধ্য থেকে যে 4 জন, তার বাইরে যে সমস্ত সদস্য হবেন তাদের মনোনয়ন কারা দেবেন সে বিষয়েও কমিশনের সুপারিশ রয়েছে, প্রস্তাব রয়েছে। এই সদস্যদের বাছাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, বিচারক হিসেবে যার অভিজ্ঞতা 10 বছরের কম নয়, সমন্বয়ে একটি কমিটি গঠিত হবে। এটি ওই 4 জন ছাড়া, অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকে যে 4 জন আসবেন তার বাইরে যে 5 জন তাদের নির্বাচন করবে। চেয়ারম্যান, সভাপতি এবং সদস্য সচিব কমিশনের সার্বক্ষণিক সদস্য হবেন। কমিশনের বাকি 7 সদস্য অবৈতনিক হবেন, তবে তাদের কমিশনের সভায় যোগদান এবং অন্যান্য প্রযোজ্য ক্ষেত্রে ভাতা সম্মানী প্রাপ্তি আইনের দ্বারা নির্ধারিত হবে। চেয়ারম্যান, সদস্য সচিব এবং অন্যান্য সদস্যদের দায়িত্ব, কর্তব্য, এখতিয়ার, জবাবদিহিতা, পদত্যাগের অধিকার এবং অপসারণের পদ্ধতি ইত্যাদি সংসদ কর্তৃক প্রণীত আইন দ্বারা নির্ধারিত হবে। কমিশনের নীতি নির্ধারণী ও নির্বাহী কার্যাবলী কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে অনুমোদিত হইবে। কমিশনের মৌলিক দায়িত্ব ও কার্যপরিধি যা সংসদ কর্তৃক প্রণীত আইনে বিস্তারিত লিপিবদ্ধ থাকিবে এবং আইন প্রণয়নের ক্ষেত্রে কিছু বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে কমিশন সুপারিশ করছে। এর একটি হচ্ছে, কোনো পুলিশ সদস্য কর্তৃক আইনের লঙ্ঘন তথা বেআইনি ও বিধি বহির্ভূত কর্মকাণ্ড নিরূপণ করত অপরাধের গুরুত্ব বিবেচনায় শাস্তির মাত্রা নির্ধারণ এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান। দ্বিতীয়, পুলিশের আইনানুগ ও স্বাভাবিক কর্মকাণ্ডকে যে কোনো ধরনের বেআইনি প্রভাব বা হস্তক্ষেপ থেকে সুরক্ষা প্রদানে কমিশন নিজ বিবেচনায় যথাযথ নির্দেশনা প্রদান। 3, পুলিশের কোনো সদস্য বা সদস্যগণের বিরুদ্ধে নাগরিকদের অভিযোগ আমলে নিয়ে যথাযথ তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত প্রদান। 4, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মহল কর্তৃক বেআইনি চাপ প্রয়োগ, অবৈধ বা বিধি বহির্ভূত কাজে বাধ্য করা ইত্যাদি বিষয়েও কোনো পুলিশ সদস্য কর্তৃক প্রাপ্ত অভিযোগ আমলে নিয়ে সে বিষয়ে যথাযথ তদন্ত করত কমিশনের নিজ বিবেচনায় যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত প্রদান। 5, পুলিশি ব্যবস্থা সম্পর্কিত বিদ্যমান আইন ও বিধিবিধানের দুর্বলতা ও অসম্পূর্ণতা চিহ্নিত করত সেগুলোকে যথাযথ ও যুগোপযোগীকরণের লক্ষ্যে একটি চলমান সংস্কার কর্মসূচি গ্রহণ ও পরিচালনা করা। ঐকমত্য কমিশনের দফায় দফায় বৈঠক শেষে জাতীয় সনদের একটি খসড়া তৈরি করা হয়েছে। সেই খসড়া পড়ে শোনাচ্ছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা সরাসরি সেখানে ছিলাম। চলে যাচ্ছে পরের খবরটিতে।
চাঁদার 40 লাখ টাকা আনতে গিয়ে গুলশানে গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ 5 জন। এর মধ্যে 4 জনের 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এখনও পলাতক রয়েছে একজন। পুলিশ জানিয়েছে আগের আরও 4টি অপরাধের কথা স্বীকার করেছে আসামিরা। ভুক্তভোগীর দাবি, আওয়ামী লীগের দোষর অভিযোগ তুলে গ্রেপ্তারের হুমকি দিয়ে চাঁদা নেন তারা। শনিবার সন্ধ্যা গুলশান 2 নম্বরে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আক্তারের বাসা থেকে গ্রেফতার হন 5 জন। তাদের বিরুদ্ধে 50 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ। মামলা করেছেন শাম্মী আক্তারের অস্ট্রেলিয়া প্রবাসী স্বামী সিদ্দিক আবু জাফর। তিনি জানান 17 জুলাই 10 লাখ টাকা নিয়ে গেছে। 26 জুলাই আরও 40 লাখ টাকা নিতে গেলে পুলিশে খবর দেন তারা। করেন 2 দিন ওয়েট করেন, তবেই আপনাদের সামনে চলে আসবে। কোনো কিছু হলে তো আমরা থানায় সব জানানো। কি বলা হচ্ছে এটা ডিটেইলস বলতে পারবো না ভাইয়া। গ্রেফতার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা সাকাদাম শিয়াম, ইব্রাহিম হোসেন মুন্না ও সাদমান সাদাব। এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংঘের আব্দুর রাজ্জাক বিন সুলাইমান এবং 16 বছরের আমিনুল। পলাতক রয়েছেন কাজী গৌরব অপু। এই মামলা বাদী হয়েছেন যে বাসায় যে লোকগুলো গিয়েছিল, অভিযোগ এসেছে, সেই বাসার মালিক বাদী হয়ে মামলাটা করেছেন। তার কোনো পূর্ববর্তী বা অন্যান্য জিনিসপত্র নিয়েছে কিনা সেই বিষয়টাও তদন্ত চলছে। এরই মধ্যে অভিযুক্তদের সংগঠন থেকে বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করেছে বিমান বাহিনী। একতলা যে টিন শেডের ওপর বিমানটির পাইলট পড়েছিলেন সেখান থেকেও আলামত নিয়েছে তদন্ত দল। এদিকে কবে স্কুল খুলবে সে সিদ্ধান্ত এখনও নেয়নি কর্তৃপক্ষ। স্কুলে বিমান বিধ্বস্তের 6 দিন পর ক্ষতিগ্রস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ সময় স্কুলের মাঠেও তল্লাশি চালায় বিমান বাহিনী। পাশের একতলা টিনশেড ঘর থেকেও আলামত সংগ্রহ করা হয়। এটির ওপরেই পড়েছিলেন পাইলট তৌকির। ক্ষতিগ্রস্ত ভবনটি দেখতে আসছেন অভিভাবক ও সাধারণ মানুষ। অনেকে এখনো ভুলতে পারেনি বিভীষিকার চিত্র। এটা তো একটা ট্রমাটিক কন্ডিশন, তো ওদের সাইকিয়াট্রিক থেরাপিও লাগতে পারে, বিকজ এখান থেকে ওভারকাম করা ইটস সো টাফ। মানে যাদের এটা হয়েছে, যারা ক্যাম্পাসে ছিল এই মুহূর্তে এই বিল্ডিংটাতে ছিল, তাদের তো এখনো ভয় কমে না। আমার বোন পড়ে এখানে, আমার 2টা বোন পড়ে, একটা হচ্ছে ক্লাস 5-এ আর একটা হচ্ছে 3-তে। শিক্ষার্থীদের আতঙ্কে এখনো দুশ্চিন্তায় অভিভাবকরা। স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে বলে মনে করেন তারা। আমাদের ছেলেমেয়েরা এখনো ঠিকমতো ঘুমাইতে পারে না, শব্দ পাইলে ভয় পায়, বলে আব্বু আবার কি বিমান ক্রাশ হবে কিনা। 5 মিনিট বা 7 মিনিট হয়েছে, এর মধ্যে 5টা-6টা বিমান গেছে। বিমানের শব্দ শুনেই আমার বুকটা ধক করে ওঠে। আর বাচ্চাদের কি হবে? মানে এই এরিয়াতে একটা প্রতিষ্ঠান তো সবসময় থাকতে হয় নিরিবিলি একটা জায়গার মধ্যে। স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলেও মনে করেন অভিভাবকরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও 2 জন রোগীকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। তাদের একজন মাইলস্টোন স্কুলের কর্মচারী সবুজা বেগম, অন্যজন উদ্ধারকর্মী। এদিকে এ পর্যন্ত মোট 34 জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। রবিবার নতুন করে মৃত্যু হয়নি কারও বলে নিশ্চিত করেন তিনি। তবে যেই 4 জন আইসিইউতে আছেন তাদের অবস্থা অপরিবর্তিত। এদের মধ্যে 2 জন ভেন্টিলেশনে আছেন। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শিশু 28 জন, 6 জন বয়স্ক এখনও চিকিৎসাধীন। জানান, নিজস্ব ব্যবস্থাপনায় দগ্ধদের চিকিৎসা এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো হচ্ছে। সেক্ষেত্রে রোগী বা তাদের স্বজনদের হয়রানির শিকার হওয়ার কোনো কারণ নেই। আপাতত দগ্ধ কোনো রোগীকে বিদেশ পাঠানোর পরিকল্পনা নেই বলেও জানান ইনস্টিটিউটের পরিচালক। আজকে 2 জন রোগীকে ডিসচার্জ দিয়েছি। 2 জনই আমরা অ্যাডাল্টের মধ্যে পড়ে। একজন 20 বছর বয়সী কাজী আমজাদ সাইদ, উনি বেসিক্যালি ছিলেন হচ্ছে একজন রেস্কিউয়ার। ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আমাদের 4 জন রোগী, যেটা গতকালকেও ছিল, এবং সিভিয়ার কন্ডিশনে আছে আমাদের 9 জন রোগী। আর এর মধ্যে ইনহেলেশন ইনজুরি আছে আমাদের 7 জন রোগী। আর যে প্রশ্ন
এরই সাথে শেষ করছে এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।